নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2019 সালে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, রবার্ট ভাদ্রা এদের স্পেশাল প্রোটেকশন গ্রুপের যে নিরাপত্তা তারা পেতেন সেটা প্রত্যাহার করে নিয়ে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়। শুধুমাত্র রাহুল গান্ধী যখন যাতায়াত করেন তার নিরাপত্তায় 55 জন এনএসজি কমান্ডো মোতায়েন থাকে। সেই রাহুল গান্ধী বিদেশে চলে যান হুটহাট করে, তার দলের লোকেরাও জানতে পারেন না। যখন তিনি বিদেশে যান কোনো নিরাপত্তা রক্ষীকে সঙ্গে নেন না, তিনি জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান। তিনি বিরোধী দলনেতা, কংগ্রেসের যুবরাজ, তিনি দেশের বাইরে হুটহাট করে চলে যাচ্ছেন এবং তার জন্য প্রদত্ত নিরাপত্তা নিচ্ছেন না। কোথায় যাচ্ছেন সেটাও পর্যন্ত কাউকে বলেন না। কোথায় যান রাহুল গান্ধী? জর্জ সোরেসের মতো ভারত বিরোধীদের সঙ্গে বৈঠক করতে? কি তার পরিকল্পনা? যখন বিদেশে যান দলের লোকদের জানান না, নিরাপত্তা রক্ষীদের জানান না। ডাল মে কুছ কালা হয়। বিজেপি এই প্রসঙ্গটাই তুলেছে। এই যে জয়রাম রমেশ, মল্লিকার্জুন খাড়গেরা হই করেছিলেন না, কেন গান্ধী পরিবারের সদস্যদের এসপিজি নিরাপত্তা প্রত্যাহার করা হচ্ছে? এসপিজি নিরাপত্তা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জন্য থাকে, প্রাক্তন প্রধানমন্ত্রীদের জন্য থাকে। এতদিন গান্ধী পরিবারের সদস্যরা এসপিজি নিরাপত্তা ভোগ করেছেন বলে অনন্তকাল ভোগ করবেন তা তো নয়। এসপিজি নিরাপত্তা না থাকলেও তাদের জন্য নিরাপত্তার বজ্র আটুনি আছে। কিন্তু রাহুল গান্ধী হুটহাট করে দেশের বাইরে চলে যাবেন, নিরাপত্তার আধিকারিকরা জানবেন না, এটা কখনো হতে পারে? কোনো সমস্যা হলে তার দায় কংগ্রেস চাপাবে কেন্দ্রীয় সরকারের উপর। রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে তারা কম্প্রোমাইজ করেছে এবং স্বয়ং রাহুল গান্ধী কাউকে না জানিয়ে বাইরে চলে যাচ্ছেন। ছেলে মানুষের একটা সীমা আছে। একজন ছেলে মানুষ এরকম পিটার প্যান হু রিটেন্স ইউথফুল নেচার থ্রু আউট হিজ লাইফ, যে কখনো বড় হয় না, তার হাতে দেশের ভার 140 কোটি ভারতবাসী কখনো দেবে না। লিখে রাখুন, কখনো দেবে না। এনডিএ এক সময় চলে যাবে, বিজেপির এই বলবলাও এক সময় থাকবে না, কিন্তু অন্য কোনো ফরমেশন তৈরি হবে। কিন্তু গান্ধী পরিবারের যুবরাজের হাতে দেশের দায়িত্ব দেশবাসী তুলে দেবে না। আমার অবাক লাগলো, নিরাপত্তা আধিকারিকরা মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। একদম সঙ্গত। ভারত সরকার নিরাপত্তা দিচ্ছে, তিনি সেই নিরাপত্তা আধিকারিকদের বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছেন, কাউকে না জানিয়ে বিদেশ চলে যাচ্ছেন। বাহ, চমৎকার। এবার আজকে যে প্রতিবেদনের শিরোনাম করেছি, পালে বাঘ পড়েছে তৃণমূল। পালে বাঘই পড়েছে। অনেক আস্ফালন করলেন, চমকালেন, ধমকালেন, মাননীয়া ধমকালেন, ছোটবাবু ধমকালেন, দেখে নেব, 10 লাখ লোক নিয়ে নির্বাচন কমিশনকে ঘেরাও করব। মাননীয় প্রশাসনিক সভা থেকে বিএলওদের উদ্দেশ্যে বললেন, শুনুন, নির্বাচন কমিশন ক্ষণিকের অতিথি, আমি আছি, আমি থাকব, এটা মাথায় রাখবেন। নির্বাচন কমিশন যাই বলুক না কেন, 14 তলা যে ইনস্ট্রাকশন দেবে সেটাকেই মানতে হবে। তাদের নির্বাচন কমিশন রুষ্ট হলেও কিছু করার নেই। নির্বাচন কমিশন রুষ্ট হলে সরকারি আধিকারিকদের যে সমস্যা হয় সেটা সরকারি আধিকারিকরা হারে হারে বুঝেছেন। এসআইআর তো বাতিল হচ্ছে না, পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যে এসআইআর হবে। একটা অদ্ভুত ন্যারেটিভ তৈরি করেছে তৃণমূল। আধার কার্ডকে সুপ্রিম কোর্ট বলেছে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করতে হবে ভোটার তালিকায় সংশোধনের ক্ষেত্রে, খুব ভালো। আবার একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। আধার কার্ড একটা পরিচয় পত্র, মূলত সরকারি পরিষেবা পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, কে যোগ্য নয় সেটা নিশ্চিত করে, এবং একটা ঠিকানার পরিচয়। তার মানে আধার কার্ড থাকা মানেই সে নাগরিক নয়। কোনো ভারতীয় নাগরিক ছাড়া কারোর নাম ভোটার তালিকায় থাকতেও পারে না। অনুপ্রবেশকারীরা, বিদেশি নাগরিকরা আমাদের দেশের প্রতিনিধিদের আইনসভায় নির্বাচিত করবেন, এটা তো হতে পারে না।
সুপ্রিম কোর্ট এটাও বলেছে কেউ আধার কার্ড দাখিল করতে পারে প্রামাণ্য নথি হিসাবে, কিন্তু সেই আধার কার্ড আসলি না নকলি সেটা কিন্তু বিবেচনা করবে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ভারত সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, খাদ্য গণবন্টন দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত মানুষ আয়কর দেন তারা আর রেশন কার্ড রাখতে পারবেন না, রেশন কার্ডের সুবিধা তারা পাবেন না। ভর্তুকিতে খাদ্যদ্রব্য, বিনামূল্যে খাদ্যদ্রব্য তারা নেবেন, আবার তারা আয়কর দেন, এটা তো চলতে পারে না। 1 কোটির উপর এরকম রেশন কার্ড আছে যারা আয়কর দেন। খুব পজিটিভ সিদ্ধান্ত। এখন পালে বাঘটা পড়লো কেন? প্রথম কথা, এসআইআর আটকাবার জন্য সর্বরকম প্রচেষ্টা করেছিল রাজ্য সরকার, শাসক দল, একটা প্রচেষ্টাও সাফল্য পায়নি। আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে বিবেচনা করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশন সেটা করবে, বিজ্ঞপ্তি জারি হবে, এবং একই সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলে দিয়েছে যে সেই আধার কার্ড সত্যি না মিথ্যা সেটাও নির্বাচন কমিশন যাচাই করবে। 10ই সেপ্টেম্বর দিল্লিতে নির্বাচন সদনে সমস্ত রাজ্যের নির্বাচন কমিশনের সিইওদের সঙ্গে বৈঠক করেছে কমিশনের ফুল বেঞ্চ। সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে 20শে ডিসেম্বরের মধ্যে কতগুলো কাজ, এই 20শে সেপ্টেম্বরের মধ্যে কতগুলো কাজ চুকিয়ে ফেলতে হবে। কি সেই কাজ? যে ম্যাপিং করা। ম্যাপিং কি? 2002 সালে আমাদের শেষবার ভোটার তালিকার নিবিড় সংশোধন হয়েছিল, 22-23 লক্ষ নাম বাদ যায়। 23 বছর পরে আবার হবে। 2002 সালে পশ্চিমবঙ্গে বৈধ ভোটার ছিল 4,64 লক্ষ, 2025 সালে সেটা দাঁড়িয়েছে 7,64 লক্ষ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইএস অফিসার দিব্যেন্দু দাস সমস্ত জেলা নির্বাচন আধিকারিক মানে জেলা শাসককে জানিয়ে দিয়েছেন 2002-এর ভোটার তালিকা এবং 2025-এ যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকার হার্ড কপি বিএলওদের দিতে হবে এবং তারা সেটা যাচাই করবেন কার নাম 2002-এর তালিকায় আছে, কার নাম 2025-এর তালিকায় আছে। ধরুন 2002-এ একজনের বাবা মার নাম আছে ভোটার তালিকায় কিন্তু তার নাম নেই, সেটাকেও মার্ক করতে হবে। কোন বিধানসভা কেন্দ্র, কত নম্বর পার্ট, সিরিয়াল নাম্বার কত, সব। এবং প্রত্যেক দিন প্রত্যেকটা কেন্দ্রের আপডেট একটা নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে হবে। অর্থাৎ এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়ে গেল। এটা হচ্ছে ম্যাপিং, যে 3 কোটি ভোটার বেড়েছে 23 বছরে, তাদের মধ্যে 2002-এ কাদের নাম ছিল আর কারা নতুন তালিকায় নাম উঠেছে সেগুলো খুঁটিয়ে দেখতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে এবং তথ্য আপলোড করতে হবে। কমিশনের ফুল বেঞ্চ না হলেও কমিশনের 2 জন শীর্ষ আধিকারিক 19 বা 20 তারিখে রাজ্য সফর করবেন। এই মাসের শেষেই বিজ্ঞপ্তি জারি হবে এবং লক্ষ্মী পুজোর পরেই হয়তো বা কালী পুজোর পরেই হয়তো এসআইআর শুরু হবে। তাহলে এসআইআর ঠেকাতে পারলো না। তৃণমূলের ইন্টারনাল অ্যাসেসমেন্ট 70 লক্ষ নাম বাদ যাবে, বিজেপি বলছে 1 কোটি নাম বাদ যাবে। যাই হোক, বিহারে 65 লক্ষ নাম বাদ গেছিল, তার থেকে একটা নামও বাদ যাবে না, কম, তার থেকে একটা কম নামও বাদ যাবে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। সব থেকে ক্ষতিগ্রস্ত হবে শাসক দল, কারণ কমিশন স্পষ্ট বলেছে প্রত্যেক ভারতীয় নাগরিক তার যদি ভোটদানের বয়স হয়ে থাকে তার নাম যেন তালিকায় থাকে। একজন অনুপ্রবেশকারী বিদেশি রোহিঙ্গা মৃত ভোটারের নাম তালিকায় যেন না থাকে। আমরা তো এটাই চাই, নির্ভুল ভোটার তালিকায় ভোট। সাধারণ মানুষ স্বাগত জানাচ্ছে, তৃণমূল মনে করছে পালে বাঘ পড়েছে। কারণ যে নাম বাদ যাবে এসআইআর এর পর তাদের অধিকাংশ 95% হচ্ছে ওই ভোট ব্যাংক যারা তৃণমূলকে ভোট দিয়ে আসছে বিগত নির্বাচনগুলোতে। সীমান্ত সংলগ্ন জেলাগুলোর বিধানসভা কেন্দ্রে ভোটারদের হার বিগত 15 বছরে অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কোথাও 50%, কোথাও 55%, অস্বাভাবিক। আবার
পশ্চিমবঙ্গের অন্য বিধানসভা কেন্দ্র যেগুলো সীমান্ত লাগোয়া নয়, সেখানে জাতীয় গড়ের মতো 7% আশেপাশে বৃদ্ধি পেয়েছে, কয়েক জায়গায় বৃদ্ধির হার জাতীয় হারের থেকে কম। তাহলে তালিকায় যে বিস্তর জল মেশানো আছে বিশেষ করে সীমান্ত সংলগ্ন বিধানসভা কেন্দ্রগুলোতে, সেটা বোঝবার জন্য কোনো রকেট সায়েন্স জানার প্রয়োজন হয় না, সাদা চোখে দেখলেই বোঝা যায়। সেজন্য মাননীয়া বলেছেন না, আধার কার্ড ইস্যু করুন, সরকারের ক্যাম্প থেকে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া শুরু হবে, বলে যেন তেন প্রকারণে নামগুলোকে তুলতে হবে, এতটা ভয় পেয়েছে। 1 জুন থেকে 7 আগস্ট পর্যন্ত 10,04,000 জন নতুন ভোটার হিসাবে তালিকায় নাম তুলতে চেয়েছিলেন। কমিশন খতিয়ে দেখে 40% নাম আউটরাইট রিজেক্ট করে দিয়েছে। 60% মানে 6 লক্ষ নাম প্রসেস করা হচ্ছে। শেষ পর্যন্ত কজনের নাম ভোটার তালিকায় যুক্ত হবে সেটা এখনো স্পষ্ট নয়। তারা খোকাবাবুর হুমকি, বঙ্গেশ্বরীর চমকানি, বুঝে নেব, দেখে নেব, কমিশন ক্ষণিকের অতিথি, সব আস্ফালন হলো। লাভ কি হলো? লবড়ঙ্কা। এসআইআর হবে, নো এসআইআর নো ভোট। এটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, সারা ভারতবর্ষে হবে। এবং একটা নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন সম্পাদন করা এটা কমিশনের সংবিধান প্রদত্ত অধিকার, এটা কমিশন করবে। সাধারণ মানুষের সমর্থন আছে এই উদ্যোগের, কিন্তু শাসক দলের সমর্থন নেই। তারা রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে যাতে কমিশন বিবেচনা করে সেই জন্য মুখ্য সচিব আর্জি জানিয়েছিলেন নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন পত্রপাঠ সেই আর্জি নাকচ করে দিয়েছে। যে যে নথি কমিশন গ্রহণ করবে ভোটারদের কাছ থেকে, সেই নথিগুলো খুব একটা কঠিন কিছু নথি নয়, সবার কাছেই তার একটা আছেই আছে, একাধিক আছে, অসুবিধা তো নেই। কেন রেশন কার্ডকে গ্রহণ করতে হবে? একসময় এই পশ্চিমবঙ্গে জনসংখ্যার থেকে বেশি রেশন কার্ড ছিল, যেই সুপ্রিম কোর্ট বলল যে আধারের সঙ্গে রেশন কার্ডকে যুক্ত করতে হবে, রাতারাতি 1 কোটি নাম বাদ চলে গেল, রেশন কার্ড বাদ চলে গেল। এই কেলেঙ্কারির নায়ক হচ্ছে দ্বিতীয় সবুজ বিপ্লবের জনক দিদিমণির ভাষায়, যিনি খাদ্য চোর। এসব নবরত্ন সভা। কিন্তু মাননীয়া আশা করেননি যে নির্বাচন কমিশন এইরকম একটা এসআইআর করবে। 3 মাস আগেও তিনি জানতেন না। তিনি তো এখন দেখছেন এ তো মহাবিপদ, তো পালে বাঘ পড়ে গেল। যদি 1 কোটি নাম বাদ চলে যায় তাহলে তো সমূহ বিপদ। কারণ দিদিমণির থেকে ভালো কেউ জানে না এখানে কত বহু ভোটারের নাম আছে তালিকায়। এক ধাপে তাদের নাম বাদ গেলে এবারের লড়াইটা এমনিতেও কঠিন, 2026-এ আরো কঠিন হয়ে যাবে তৃণমূলের কাছে। পশ্চিমবঙ্গে মেরুকরণ সম্পূর্ণ। এসআইআর এ কাদের নাম বাদ যাবে? ম্যাক্সিমাম অবৈধভাবে বাংলাদেশ থেকে প্রবেশ করে এই রাজ্যে ভোটার তালিকায় নাম তুলেছেন তারা, রোহিঙ্গাদের, এক মৃত ভোটারদের, একাধিক জায়গায় নাম তোলা ভোটারদের। ইতিমধ্যে বিএলও নিয়োগ নিয়ে প্রশ্ন উঠছে। বিজেপি বলছে এর মধ্যে 10% তৃণমূলের সক্রিয় ক্যাডার আছে, তাদেরকে রাখা যাবে না। অস্থায়ী কর্মীকেও বিএলও হিসেবে নিয়োগ করেছে, যা কমিশনের সিদ্ধান্তের পরিপন্থী। যখনই বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে তখনই দেখবেন শাসক দল নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, পথে নেমে প্রতিবাদ করবে, কমিশনকে ঘেরাও করার পরিকল্পনা নেবে। কমিশন যদি এই কাজ করতে বাধাপ্রাপ্ত হয় স্থগিত রাখবে। এই সরকারের মেয়াদ 2026-এর মে মাসে এমনিতেই শেষ হয়ে যাবে। তখন রাষ্ট্রপতি শাসন জারি হবে, ভোট হবে না, নো এসআইআর নো ভোট। রাষ্ট্রপতির শাসনে এসআইআর করে নির্বাচন হবে। মাননীয়া জানেন এটা। কমিশন কোনো অবস্থাতেই রাস্তা থেকে সরে আসবে না এবং সুপ্রিম কোর্টও এসআইআর প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেবে না। তারা শুধু কিছু প্রামাণ্য নথি যোগ করার জন্য কমিশনকে নির্দেশ দিতে পারে, দ্যাটস অল। এবং সেই নথি অথেন্টিক কিনা সেটাও বিচার করবে কমিশন। ঘাবড়ে গেছে শাসক, ভাবছেন ভোট ব্যাংক, বেনিফিশিয়ারি দিয়ে আবার আর একটা নির্বাচন বার করে নেব।
এবার কিন্তু ভোট ব্যাংকে ধস নামবে এসআইআর হলে। তাই শাসক ভাবছে এ বড় কঠিন সময়, এ বড় সুখের সময় নয়, পালে সত্যি বাঘ পড়েছে তৃণমূল।